বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে অনার্স ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় অনার্স ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় অনার্স শিক্ষার্থী বন্ধুরা, যারা আগামীকালই অর্থাৎ আজ হচ্ছে শুক্রবার, শনিবার পরীক্ষার আসনে বসতে যাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিওটি তৈরি করা আজকে। তো বন্ধুরা, প্রথমেই বলে নেব যে আপনি আপনার যে ওএমআর শিটটা পাবেন, সেই শিটটিতে সর্বপ্রথম নামটি সঠিক করে লিখবেন এবং নামের যে অক্ষর রয়েছে সেই অক্ষর অনুযায়ী ছোট ছোট করে গোল দিয়ে দিয়ে রাখবেন। তারপরে সম্পূর্ণ বৃত্তটি ভরাট করার চেষ্টা করবেন। তেমনিভাবে আপনার যে রোল নম্বর রয়েছে, সেই রোল নম্বরটি প্রথমে যে ফাঁকা ঘর আছে সেই ফাঁকা ঘরে আপনারা লিখবেন। লিখে এবার ওই ঘরে মনে করেন যে আপনার রোল 1 2 3 4 5, তো 1 2 3 4 5 উপরে লিখলাম। লেখার পরে নিচে আপনি 1-এর নিচে আরেকটা 1 আছে, যে ঘরগুলো পূরণ করতে হবে, তো এই ঘরগুলো ছোট ছোট ফোঁটা দিয়ে নেবেন পেন্সিল দিয়ে। তারপরে দেন আপনি পূরণ করার চেষ্টা করবেন, যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারণ আপনার এই কষ্টটি বৃথা যেতে পারে। এতদিন যে পড়ালেখা করলেন, এই কষ্ট বৃথা যেতে পারে কিন্তু, ঠিক আছে? এই জন্য আমার প্রথম কথাই হচ্ছে এটা। আচ্ছা, যদি ভুল হয়ে যায় তাহলে আপনি কি করবেন? ভুল হয়ে গেলে আপনি যে ঘরটি অর্থাৎ আপনার 1-এর জায়গায় 2 পূরণ হয়েছে, কোনো সমস্যা না, আপনার 1টাকে আবার পূর্ণ করে দিন, ঠিক আছে? পূর্ণ করে দিয়ে নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনি আপনার পরীক্ষা চালিয়ে যান। ওটার জন্য মন খারাপ করার কোনো দরকার নেই। তো বন্ধুরা, আমি আলোচনায় চলে যাব। আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট আপনি সহজেই পেয়ে যাবেন। তো চলুন, অনার্স ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সাথে সর্বশেষ গুরুত্বপূর্ণ আলোচনায় যাচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখান থেকে আপনার 90% কমন পাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। কোনো ভগওয়াস কথা বলছি না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং বিশ্বাস রাখবেন। আশা করি ইনশাল্লাহ যদি এখান থেকে আপনি কথার কথা আমার কোশ্চেন থেকে কমন নাও পান, তা আপনার এখান থেকে যে নলেজটা হবে সেই নলেজের মাধ্যমে আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আপনাকে এনশিওর করতেছি, আপনাকে শিওরিটি দিচ্ছি। তো একটা কথা বলি, আপনাকে বাংলায় কিন্তু 8 পাইতে হবে এবং ইংরেজিতে 8 পাইতে হবে, তা নাহলে কিন্তু আপনি এই পরীক্ষাটিতে পাশ করতে পারবেন না। কিন্তু এত সময় বক করলাম, বক না, এটি হচ্ছে আপনার কৌশল। আমি আগেই বলেছি, সবসময় বলি একটা কথা, আপনার পড়ার উপরে 50% নির্ভর করে আর 50% আপনার কৌশলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো অনেক সময় কথাও শুনতে হয়, কে কি বলছে, যেটুকু আমার নেওয়ার মতো আমি সেটুকু নিব। ওকে, তো আমার কথাগুলোর মধ্যে যেটি আপনার মোটামুটি নেওয়ার মতো হবে সেই কথাটি নিয়েন, বাকিটা ফেলে দিন। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। বাংলা অংশ নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তো দেখুন, এখানে আমি একেবারে জিস্ট একটি বই আছে আমার কাছে, সেই বইটি থেকে আমি আপনাদের সাথে বাংলা আলোচনা করব। প্রথমে লেখকদের পরিচিতি সম্পর্কে জানাবো। যেমন দেখেন, এখানে হুমায়ুন আহমেদের জন্ম কত সালে? 13 নভেম্বর 1948 সালে। হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন 19 জুলাই 2012 সালে। এরপরে আছে কি, হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কি? নন্দিত নরকে। এটি হচ্ছে 1972 সালে। কত তারিখে আগুনের পরশমণি মুক্তি পায়? এটি হচ্ছে 1994 সালে। হ্যাঁ, সেরা ছবি ও সেরা পরিচালক সহ মোট 8টি জাতীয় পুরস্কার পেয়েছিল এখানে। তো সবই আপনার জানা লাগবে এরকম না। হুমায়ুন আহমেদের পরিচালিত চলচ্চিত্রের নামগুলো কি? আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, 9 নম্বর বিপদ সংকেত, আমার আছে জল, ঘেটুপুত্র, কমলা। হুমায়ুন আহমেদের প্রথম লেখা হচ্ছে বেঙ্গল টাইগার। তার আত্মজীবনী আছে কাঠ পেন্সিল। এটা কিন্তু প্রায় আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। কাঠ পেন্সিল, বল পয়েন্ট, ফাউন্টেন পেন, রং পেন্সিল, নিউ ইয়র্কের আকাশে ঝকঝক করে রোদ। আর হুমায়ুন আহমেদ টিভি নাটকের যাত্রা শুরু করেন 1980-এর দশকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে হুমায়ুন আহমেদের ইয়ে। আর এক নজরে হুমায়ুন আহমেদের পুরস্কার, এটা দেখার দরকার নাই, এটা আমাদের প্রয়োজন হবে না। এরপরে আছে
হচ্ছে এ কে আজাদ, এক নজর হুমায়ুন আহমেদের ইসের পরে আমরা চলে আসব জসীমউদ্দিন, কবি জসীমউদ্দিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এসবগুলো নিয়ে চলে আসব। তো দেখুন এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইনি জন্মগ্রহণ করেছেন 27 জুন 1838 আর 8 এপ্রিল 1894, অর্থাৎ 27 জুন 1838 জন্মগ্রহণ করেছেন আর মৃত্যুবরণ করেছেন 8 এপ্রিল 1894। এখানে এই শেষ সময়ে আপনাকে মনে রাখার জন্য, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের কি উপন্যাস আছে সেটি মনে রাখার জন্য, শোনো ইন্দিরা রাজসিংহ থেকে চন্দ্রশেখর ও দেবী চৌধারানীকে নিয়ে আনন্দমঠে বিষবৃক্ষের নিচে, রাধারানী ও মৃণালিনী, কৃষ্ণকান্ত যুগলাঙ্গুরিয়া, কপালকুণ্ডলা, সীতারামের পাশে, দুর্গেশ রজনী অপেক্ষায় রইল, অর্থাৎ এইগুলো তার উপন্যাস। আমি আবার বলে দিচ্ছি এখানে কি ইন্দিরা, চন্দ্রশেখর, দেবী চৌধারানী, আনন্দমঠে, বিষবৃক্ষ, রাধারানী ও মৃণালিনী, কৃষ্ণকান্ত, যুগলাঙ্গুরীয়, কপালকুণ্ডলা, সীতারাম, এইগুলো তার হচ্ছে উপন্যাস। এরপরে আমরা আসবো জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ। একেবারে জিস্টগুলো এখানে নেওয়া হয়েছে, যে কার কোনটি কি গ্রন্থ। জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি, নকশিকাথার মাঠে, ধান খেতে বসে, 1 পয়সার বাঁশি বাজাতে বাজাতে, সজনবাতিয়ার ঘাটে, রূপবতী হলুদ বরণ শাড়ি পরে সুচয়নীকে দেখে হাসুর মা জননী মাটির কান্নায় বালুর চরে বসে, সকিনাকে ভয়াবহ সেই দিনগুলোতে, মাগো আমায় জ্বালায় রাখিস আলো আমার কাফনের মিছিলে। অর্থাৎ দেখেন এখানে বিরক্ত না হয়ে দেখেন যে হাসুর মা জননী একটা আছে, তারপরে আছে কান্নায়, মাটির কান্না আছে, বালুর চরে আছে, বালুচর, এরপরে সেই দিনগুলিতে আছে, মাগো জ্বালায় রাখিস আলো এই একটা আছে, কাফনের মিছিল এই একটা তার কাব্যগ্রন্থ। আর শওকত ওসমানের আছে এই উপন্যাসগুলো কি, বুনিয়াদম আছে, জননী আছে, হ্যাঁ, তারপরে আছে চৌরসন্ধির, তারপরে সমাগম, তারপরে জলাঙ্গি, নেকড়ে অরণ্য, এগুলো কিন্তু প্রায় আসে, ঠিক আছে। পিঞ্জিরা, রাজসাক্ষী, জাহান্নাম হইতে বিদায় প্রায় আসে। আর 2 সৈনিক আপনারা একটু নোট করে নেন, বুনিয়াদম, জননী, তারপর হচ্ছে জাহান্নাম হতে বিদায়, জলাঙ্গি, হ্যাঁ, আর 2 সৈনিক, এটা হচ্ছে শওকত ওসমানের উপন্যাস। এরপর রবীন্দ্রনাথের, এটা তো গুরুর এখান থেকে প্রশ্ন থাকেই। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 7 মে আর 7 আগস্ট 1941। তার কিছু উপন্যাস আছে, বউ ঠাকুরানীর হাটে, শেষের কবিতা, 4 অধ্যায়, ঘরে বাইরে, 2 বোন, মালঞ্চ, গোরা, চতুরঙ্গ, রাজর্ষি, যোগাযোগ, নৌকাডুবি, চোখের বালি, অর্থাৎ এইগুলো তার উপন্যাস, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে রমিনা আজাদ আমাদের দরকার নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের, এরপর আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, দেখেন আছে রক্তকরবী, এরপরে আছে প্রায়শ্চিত্ত, অচলায়তন, বিসর্জন, এরপরে আছে ফাল্গুনী, ডাকঘর, পরিত্রাণ, মায়ের খেলা। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ আছে হরতাল, পূর্বাভাস, অভিযান, ঘুম নেই, ছাড়পত্র, গীতিগুচ্ছ। এখানে হরতাল আর পূর্বাভাস, অভিযান, ঘুম নেই, এই 4টা জানলেই চলবে। এরপর শরৎচন্দ্রের কিছু উপন্যাস রয়েছে, দেখেন শ্রীকান্ত, সুবোধা, শ্রীকান্ত কিন্তু এটা পরীক্ষায়, চাকরির পরীক্ষায় আসে, ঠিক আছে। শ্রীকান্ত, সুবোধা, বিরাজ বউ, বড়দি, মেজদি, এরপর হচ্ছে দত্তা, শেষ প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, শরৎচন্দ্রের উপন্যাস শেষ প্রশ্ন আর শ্রীকান্ত এখানে প্রায় আসে। এরপর আছে দেবদাস, বৈকুণ্ঠের উইল, পথের দাবি, এটা আসে, পথের দাবি, গৃহদাহ, এটাও আসে, পল্লী সমাজ, এটাও আসে, পণ্ডিত মশাই। এরপর আছে জহির রায়হানের চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, আনোয়ারা, কাচের দেয়াল, বেহুলা, কখনো আসেনি, লেট দেয়ার বি লাইট, স্টপ জেনোসাইড। আমার জীবন থেকে নেওয়া আনোয়ারা কাচের দেয়াল হয়ে গেল। অর্থাৎ দেখেন এই এখানে আপনার কিছু শ্লোক দিয়ে বলেছে যে আমার জীবন থেকে নেওয়া আনোয়ারা কাচের দেয়াল হয়ে গেল। অন্যদিকে বেহুলাও কখনো আসেনি। একটা জিনিস মনে রাখতে হবে, বেহুলা কিন্তু জহির রায়হানের চলচ্চিত্র, ঠিক আছে। তাই বললাম লেট দেয়ার বি লাইট, কিন্তু জহির রায়হান বললো স্টপ জেনোসাইড, ঠিক আছে, এটা মনে রাখার জন্য। জহির রায়হানের উপন্যাস কি, শেষ বিকেলের মেয়ে, বরফগলা নদী, 1000 বছর ধরে, আরেক ফাল্গুন, আর কতদিন, কয়েকটি মৃত্যু, তৃষ্ণা। আবার বলি যে পদ্মা নদীর মাঝি, ইতিকথার পরের কথা, জননী, সোনার চেয়ে দামি, এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের
উপন্যাস। দেখেন এর পাশে নজরুলের নাটক আছে আলেয়া, পুতুলের বিয়ে, ঝিলিমিলি। হ্যাঁ, আলেয়া, পুতুলের বিয়ে, ঝিলিমিলি হচ্ছে নজরুলের নাটক। আর নজরুলের উপন্যাস আসলে নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার উপন্যাস হচ্ছে বাঁধনহারা, কোহেলিকা, মৃত্যুক্ষুধা। বাঁধনহারা, কোহেলিকা, মৃত্যুক্ষুধায় ছটফট করলো, এটা মনে রাখার জন্য। এর মধ্যে একটি কোশ্চেন আসতে পারে কিন্তু। এরপর আরও কি আছে দেখেন, নজরুলের কিছু প্রবন্ধ আছে, যে দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, রুদ্রমঙ্গল, ধূমকেতু, যুগবাণী। দুর্দিনের যাত্রী ও যুগবাণী, আজ রাজবন্দি, আর ধূমকেতু রুদ্রমঙ্গলে গেল। এটা হচ্ছে মনে রাখার জন্য। এবার রবীন্দ্রনাথের কিছু কাব্য রয়েছে, কাব্যগুলো কি কি? গীতাঞ্জলি, চিত্রা, বলাকা, মানসী, সোনারতরী, জন্মদিন, শেষ সপ্তক, শেষ লেখা, বনফুল, ভানু সিংহ, ঠাকুরের পদাবলী, খনিকা, সন্ধ্যা সঙ্গীত। দেখেন এখানে মনে রাখার জন্য, এই কাব্যগ্রন্থ মনে রাখার জন্য এখানে কিছু ট্রিক্স বলে দেওয়া আছে। এই ট্রিক্সটা আপনারা মুখস্থ করে নেবেন, আমি আর বললাম না। অর্থাৎ এইগুলো আপনারা দেখবেন শেষ সময়। এরপরে দেখেন বাংলা দ্বিতীয় থেকে আসতে পারে ফরাসি শব্দ। ফরাসি শব্দ কি? রেস্তোরাঁ, ডিপো, কার্তুজ, কুপন, তোয়ালে, বুরুশ। তো একজন ফরাসি রেস্তোরাঁর পাশের ডিপোতে গিয়ে কার্তুজ, তোয়ালে, বুরুশ কিনে কুপন পেলেন। পাঞ্জাবি শব্দ কি আছে? তারকা, শিখ, চাহিদা। পর্তুগিজ শব্দ কি আছে দেখেন, পাদ্রি, বালতি, আনারস, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, চাবি, কেরানি, কামরা, জানালা, আলমারি। আরও কিন্তু অনেক আছে, আমি সর্বশেষ এখানে গুছিয়ে বলছি যে এইগুলো আসতে পারে, ঠিক আছে? শেষ সময় যে প্রস্তুতির জন্য সেটা বলছি শুধু। গুজরাটি শব্দ কি আছে? হরতাল, খদ্দর আছে। হ্যাঁ, এখানে ট্রিক্সও বলে দেওয়া আছে আপনি মনে রাখার জন্য। তুর্কি শব্দ কি আছে? দারোগা, বাহাদুর, দাদা, চাকর, লাশ, বাবুর্চি, চাকু, এগুলো হচ্ছে তুর্কি শব্দ। আর দেশি শব্দ কি আছে দেখেন, ডাগর, হ্যাঁ, দেশি শব্দ। তারপর ঢেকি আছে, ডিঙ্গা আছে, টোপর আছে, ঝাঁটা, কুলা, গঞ্জ, এগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে? দেশি শব্দগুলো একদম বেছে তোলা এখানে। এবার ইংরেজি শব্দ আছে বোতল, টিন, আফিম, বোতল, টিন, আফিম। এরপরে দেখেন কিছু ভাববাচক শব্দ এখানে আছে, এইগুলো মানে অর্থাৎ জিসটাই কিন্তু বলছি এখানে, যে ভাববাচক বিশেষ্য আছে গমন, দেখা, শোনা, দর্শন, ভোজন, শয়ন, এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। এরপর আছে গুণবাচক বিশেষ্য। দেখেন তারুণ্য আসতে পারে, সৌন্দর্য, বীরত্ব, তারল্য, তিক্ততা, মধুরত্ব, স্বাস্থ্যবান, সৌরভ, সুখ, দুঃখ, যৌবন। এখানে ট্রিক্সও আছে, আপনারা দেখে নেবেন ট্রিক্সটা কি। রুড়ি শব্দ কি? এটা কিন্তু আসতে পারে, যে তৈল, সন্দেশ, প্রবীণ, গবেষণা, পাঞ্জাবি, হস্তি, বাসি। এটা কিন্তু রুড়ি শব্দ, সবগুলো আসে কোনো না কোনো জায়গায় একটি প্রশ্ন থাকেই। তাহলে তেলে ভাজা সন্দেশ খেয়ে এক প্রবীণ গবেষণা করে পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজায়। অর্থাৎ এটি হচ্ছে ট্রিক্স কিন্তু, বুঝছেন? রুড়ি শব্দ তৈল, সন্দেশ, প্রবীণ, গবেষণা, পাঞ্জাবি, হস্তি, বাঁশি ইত্যাদি। যৌগিক শব্দ কি আছে? যৌগিক শব্দ আছে গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দহিত্র, চিকমা মারা। অর্থাৎ আপনি যদি এইভাবে ট্রিক্স করে পড়েন, এটা যে যৌগিক শব্দ, মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে দহিত্রকে নিয়ে চিকমা মারতে গেলেন, ঠিক আছে? এরপরে দেখেন আপনার আছে হচ্ছে যোগরূঢ় শব্দ, যে রাজপুত্র, মহাযাত্রা, জলধি, পঙ্কজ। এখানে ট্রিক্স বলে দেওয়া আছে, আমি আর বললাম না, আপনার মনে রাখার জন্য। যোগরূঢ় শব্দ আছে রাজপুত্র, মহাযাত্রা, জলধি, পঙ্কজ। এবারে অবস্থাবাচক দরকার নাই। এবারে আপনি আসেন যে বানানের জাদু, অর্থাৎ তিনি কৌতূহল সংবরণ করতে পারলেন। তিনি পূর্বাহ্নে আসিয়া মধ্যাহ্নে ভোজন করিয়া অপরাহ্নে কি বিশ্রাম করিয়া সায়াহ্নে চলিয়া গেলেন। আবার বলি, এটা হচ্ছে বানান আসতে পারে, ঠিক আছে? কি আসতে পারে? এগুলো হচ্ছে বানানের জাদু, যে তিনি কৌতুক বানানটা, কৌতূহল বানানটা, পূর্বাহ্নে বানানটা, মধ্যাহ্নে বানানটা, অপরাহ্নে বিশ্রাম করিয়া সায়াহ্নে চলিয়া গেলেন। দেখেন পরিষ্কার বানান আছে এখানে, পরিষ্কার পোশাক পরিহিত বালক উড়োজাহাজের। আবিষ্কার বানানো আছে, পুরস্কার বানানো আছে, নমস্কার বানানো কিন্তু আছে। নমস্কার বানানটা একটু দেখে নিন। নমস্কার, দন্তন্য ম, মধ্যাংশয় কয় আকার র। দেখেন এরপরে কারক মনে রাখার জন্য সর্বশেষ, অর্থাৎ সকল কারকে সপ্তমী বিভক্তি কখন হয়? ঠিক আছে, পাগুটা দ্বিপতি, অর্থাৎ পয়াকার, গয়রস্য টয়াকার, দয় দীর্ঘি প তয়সী, এইগুলোকে পাতে কি হয়? পাগলে কি না বলে?
তবে গুরুজনে ভক্তি করো, টাকায় কিনা হয় দিনে দয়া করো, পরাজয়ে ডরে না বীর, তিলে তৈল আছে, সকল কারকে সপ্তমী অর্থাৎ কর্তৃকারক কর্মকারকে এইভাবে আসতেছে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর আছে রবীন্দ্রনাথের উৎসর্গ করা কি কি আছে, রবীন্দ্রনাথ কাকে কি উৎসর্গ করেছে তার যে গ্রন্থ, নাটক বা উপন্যাস। দেখেন বসন্ত এটা কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল, তাসের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুকে, কালের যাত্রা হচ্ছে শরৎচন্দ্রকে, আর 4 অধ্যায় ব্রিটিশ সরকারের জবানবন্দিদেরকে, রাজবন্দীদেরকে। এরপরে বেশ কিছু কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম আছে, এটা আসতে পারে যে সংস্কৃতি ভাঙা সেতু, এটা আখতারুজ্জামান ইলিয়াসের, সংস্কৃতির চড়াই উতরা, এটা শওকত ওসমানের, সংস্কৃতির কথা, এটা কাজী মোতাহার হোসেনের, সংস্কৃতির সংকট বদরুদ্দিন ওমর। ঠিক আছে, এরপরে আসতে পারে দেখেন বনিয়াদম, এটা হচ্ছে কাব্যগ্রন্থ কিন্তু, কার? গোলাম মোস্তফার। আর বনিয়াদম এটা আছে উপন্যাস শওকত ওসমানের। হ্যাঁ, সীতা নাটক এটা দ্বিজেন্দ্রলাল রায়ের। আর সীতা রামপার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। হ্যাঁ, ফেরারি সূর্য এটা আসতে পারে রাবেয়া খাতুনের, ফেরারি ডায়েরি আবার আলাউদ্দিন আল আজাদের। এটা একটু মনে রাখতে হবে, আমি জানি অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, তারপরে মনে রাখতে হবে। কুচবরণ কন্যা ডক্টর আশরাফ সিদ্দিকী, কাশবনের কন্যা এটা প্রায় আসে, কাশবনের কন্যাটা, ঠিক আছে, শামসুদ্দিন আবুল কালাম। এরপর আছে ধান কন্যা ছোট গল্প আলাউদ্দিন আল আজাদের, শেষ লেখা শেষ সপ্তক শেষের কবিতা, ইনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সব শেষ লেখা শেষ সপ্তক শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু, ঠিক আছে। আর শেষ প্রশ্ন শেষের পরিচয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই খুব খেয়াল করে মনে রাখেন যে শেষ লেখা শেষ সপ্তক শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর শেষ প্রশ্ন শেষের পরিচয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর শেষ বিকেলের মেকার লেখা এটা রোহিত জহির রায়নের। হ্যাঁ, শেষ পাণ্ডুলিপি বুদ্ধদেব বসু, শেষ রাত্রির তারা উপন্যাস আবু জাফর শামসুদ্দিন, এটা কিন্তু প্রায় আপনাদের। এরপরে দেখেন 71-এর কথামালা, এটা হচ্ছে বেগম নূরজাহান, এটা দরকার নাই। 71-এর দিনগুলি এটা জানবেন যে জাহানারা ইমামের লেখা। 71-এর ডায়েরি এটাও প্রায় আসে, এটা হচ্ছে 71-এর ডায়েরি স্মৃতি কথা, হ্যাঁ, বেগম সুফিয়া কামালের। 71-এর নিশান এটা হচ্ছে রাবিয়া খাতুনের, 71-এর নিশান আসে। এরপরে 71-এর বিজয় গাথা আসে, ঠিক আছে। 71-এর বর্ণমালা এটা হচ্ছে এম আর আক্তার মুকুল, 71-এর বর্ণগাথা এম আর আক্তার মুকুল। আর বিজয় গাথা 71-এর বিজয় গাথা রফিকুল ইসলাম, মেজর রফিকুল ইসলাম, এটা দুটোই খুবই গুরুত্বপূর্ণ। এবার জঙ্গনামা, জঙ্গনামা প্রায় আসে, ঠিক আছে। জঙ্গনামা কাব্য কার লেখা? দৌলত উজির বাহারাম খান আর ফকির গরিবুল্লাহ। জঙ্গনামা, ঠিক আছে, আমি আবার বলতেছি জঙ্গনামা, দেখেন জঙ্গনামা, ঠিক আছে, জঙ্গনামা কাব্য কার লেখা? জঙ্গনামা, ঠিক আছে, দৌলত উজির বাহারাম খান ফকির গরিবুল্লাহ, এটা কিন্তু আসবেই, ঠিক আছে, বলে দিচ্ছি। এরপরে আপনার আছে পদ্মাবতী, পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থ লিখেছেন সৈয়দ আলী হাসান, পদ্মাবতীর নাটক লিখেছেন মাইকেল মধুসূদন, এটা কিন্তু আসতে পারে। আর পদ্মাবতী কাব্য ও আল দেনা পাওনা উপন্যাস, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, দেনা পাওনা ছোট গল্প এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। দেখেন জননী, এখান থেকে মানে মার্চ করে লেখা আছে, ঠিক আছে, মার্চ করে কে কোনটি লিখেছে। জননী উপন্যাস একটা লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়, আবার জননী উপন্যাস একটা লিখেছে শওকত ওসমান, ঠিক আছে। আর জীবন ক্ষুধা এটা কার উপন্যাস? আবুল মনসুর আহমেদ। মৃত্যু ক্ষুধা এইটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস, ঠিক আছে। এরপরে আসেন বাংলা সাহিত্যের প্রথম কি কি। প্রথম হচ্ছে মুদ্রিত গ্রন্থ কথোপকথন উইলিয়াম ক্যারি। আর এখানে দেখেন উপন্যাস হচ্ছে আলালের ঘরের দোলা পারিচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম কিন্তু। তারপরে রোমান্টিক নাটক কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। সামাজিক নাটক কুলীন কুল সর্বস্ব রামনারায়ণ তর্করত্ন। ট্র্যাজেডি নাটক কি? ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত। মৌলিক ট্র্যাজেডি নাটক কীর্তিবিলাস যোগেন্দ্রনাথ গুপ্ত। আর প্রবন্ধ গ্রন্থ বেদান্ত, এটা রাজা রামমোহন রায়ের লেখা। বাংলা সাহিত্যের প্রথম কিন্তু এগুলো, ঠিক আছে, বাংলা সাহিত্যের। এখানেও কিছু বাংলা সাহিত্যের প্রথম আছে, সেটা কি? সার্থক নাট্যকারকে মাইকেল মধুসূদন দত্ত সনেট রচনার জন্য। মুসলমান নাট্যকার মীর মোশাররফ হোসেন। জ্যোতিচিহ্নের ব্যবহার করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা তো আশার মতোই, ঠিক আছে, যা আমি আলোচনা করলাম এখান থেকে আপনি 50% আলোচনা ইনশাল্লাহ পাবেন। চলিত রীতি ব্যবহারকারীকে প্রমথ চৌধুরী। মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। এবার বিখ্যাত সাহিত্যিকদের প্রথম যে গ্রন্থ সেটা বলছি। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, আর দ্বিতীয় হচ্ছে বনফুল। প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী, প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানী হাট, প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার। নজরুলের হচ্ছে কাব্যগ্রন্থ প্রথম কাব্য অগ্নিবীণা, প্রথম উপন্যাস বাঁধনহারা, প্রথম কবিতা মুক্তি, প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি, প্রথম প্রকাশিত রচনা আছে বাউন্ডারির আত্মকাহিনী। এরপরে আছে হচ্ছে প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ব্যথার দান। আর জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি, এটা কিন্তু আসে প্রায়।
মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ তিলোত্তম সম্ভব, প্রথম নাটক আছে শর্মিষ্ঠা, প্রথম ইংরেজি রচনা ক্যাপটিভ লেডি। জীবনানন্দ দাশের আছে ঝরা পলক। আবুল ফজলের হচ্ছে প্রথম গল্প মাটির পৃথিবী, প্রথম নাটক আলোকলতা, প্রথম উপন্যাস চৌচির। এরপরে দেখেন ডক্টর নীলিমা ইব্রাহিম, প্রথম উপন্যাসে 20 শতকের মেয়ে। বেগম সুফিয়া কামালের প্রথম গল্প হচ্ছে সৈনিক বধূ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সামাজিক উপন্যাস বিষবৃক্ষ। যা বলতেছি সবগুলো আসার মতো কিন্তু বন্ধু। প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী, প্রথম ইংরেজি উপন্যাস রাজমোহনস ওয়াইফ। আচ্ছা, আলাউদ্দিন আজাদের প্রথম কাব্যগ্রন্থ মানচিত্র, এটা একটু দেখে নেবেন। আর 23 নম্বর তৈলচিত্র, এটা প্রথম উপন্যাস, এটা একটু দেখে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, এরপর আছে প্রথম নাটক মরক্কোর জাদুঘর, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, প্রথম উপন্যাসটা পড়বেন। এরপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম দেখেন গল্প কোনটি? মন্দির। হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ বিমুখ প্রান্তর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদ গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। আর কালীপ্রসন্ন সিংহ হচ্ছে হুতুম পেচার নকশা। হুমায়ুন আহমেদের হচ্ছে প্রথম উপন্যাস নন্দিত নরকে। ঈশ্বরচন্দ্র গুপ্ত, এটা দরকার নাই। দীনবন্ধু মিত্র, এটা তো খুব দরকার। এই যে নাটক হচ্ছে নীল দর্পণ, নাটক নীল দর্পণ। মীর মশাররফ হোসেন, এটা আসতে পারে। প্রথম নাটক হচ্ছে বসন্ত কুমারী, উপন্যাস রত্নাবতী। এবার মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু কোশ্চেন এখানে আপনার থাকতে পারে, যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটা কার? গাজী সানাউল হক। গাজী সানাউল হক হবে কিন্তু, গাজী উল হক না, গাজী সানাউল হক, ঠিক আছে। এরপর আছে সৈয়দ শামসুল হক নিষিদ্ধ লোবান, এটা কিন্তু প্রায় আসে। আর জাহানারা ইমাম 71-এর দিনগুলি, মনে রাখবেন 71-এর দিনগুলি জাহানারা ইমামের। রাবেয়া খাতুন ফেরারি সূর্য 71-এর নিশান। সুফিয়া কামালের হচ্ছে 71-এর ডায়েরি, 71-এর ডায়েরি আছে সুফিয়া কামাল। আর 71-এর দিনগুলি জাহানারা ইমাম, মনে রাখার চেষ্টা করবেন। 71-এর কথামালা আবার বলেছে আছে নূরজাহান, মনে রাখার চেষ্টা করবেন। এরপর আছে আহমেদ শরীফ অন্যান্য জেনোসাইড 71 লিখেছে। নীলিমা ইব্রাহিম লিখেছে আমি বীরঙ্গনা বলছি, এটা প্রায় আসে, আমি বীরঙ্গনা বলছি, যে আমি বীরঙ্গনা বলছি। এরপরে কি আছে দেখেন, এম আর আক্তার মুকুলের 71-এর বর্ণমালা। আমি বিজয় দেখেছি। 71-এর দিনগুলি, এটি হচ্ছে 71-এর দিনগুলি কার লেখা? জাহানারা ইমামের। কিন্তু এখানে বলছে 71-এর বর্ণমালা আর 71-এর বিজয়, আমি বিজয় দেখেছি, এম আর আক্তার মুকুল, বারবার বলছি, এইখান থেকে আসতে পারে, ঠিক আছে। শওকত ওসমানের লেখা আছে কালরাত্র। খণ্ডচিত্র এটা দরকার নেই, জয় বাংলার মধ্যে আপনারা এখন যাবেন না। দেখেন এরপরে বলছে জলাঙ্গি, জাহান্নাম হতে বিদায়, শওকত ওসমান, এটা হ্যাঁ। জন্ম যদি তব বঙ্গে, 2 সৈনিক, নেকড়ে অরণ্য, এইসবগুলো। জাহান্নাম হতে বিদায়টা দেখবেন এখান থেকে। আর জন্ম যদি তব বঙ্গে, এটা দেখবেন, নেকড়ে অরণ্য দেখবেন, ঠিক আছে। আর দেখবেন 2 সৈনিক। এরপরে আপনারা দেখবেন হচ্ছে সংস্কৃতি বিষয়ক কিছু কোশ্চেন আসতে পারে অনেক সময়, যে সংস্কৃতি কথা, এটা কে লিখেছেন? মোতাহার হোসেন চৌধুরী। আর সংস্কৃতির চড়াই উতরা, এটা শওকত ওসমানের। বদরুদ্দিন ওমর লিখেছে সংস্কৃতির সংকট, এটা আসে, প্রায় আসে, হ্যাঁ। আবুল ফজল সাহিত্য সংস্কৃতি ও জীবন সাহিত্য, সাহিত্য সংস্কৃতি ও জীবন, সাহিত্য ও সংস্কৃতির সাধনা, ঠিক আছে। এরপরে আপনি আসেন, আছে কি? আখতারুজ্জামান ইলিয়াস আছে এখানে, সংস্কৃতির ভাঙা সেতু, এটা আসতে পারে। গোপাল হালদারের সংস্কৃতির রূপান্তর, এটা আসতে পারে। আর প্রতিনিধিত্বকারী রচনা, অর্থাৎ দুর্দিনের যাত্রী, এটা আমি সৈনিক, অগ্নিবীণা, বিদ্রোহী কবিতার কাব্যগ্রন্থের অন্তর্গত। জিঞ্জির, অগ্রপথিক, সন্ধ্যা, চলচল, সাম্যবাদী নারীর অন্তর্ভুক্ত। সাম্যবাদী নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত, ঠিক আছে। এটা এইভাবে বলছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলাকা, সোনার তরীটা, নিরুদ্দেশ যাত্রা, চিত্রা আছে 1400 সাল। জীবনানন্দ দাশের আছে হচ্ছে রূপসী বাংলা, তোমার যেখানে স্বাদ, বনলতা সেন। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে কপোতাক্ষনাথ, 14পদী কবিতা। কায়কবাদের হচ্ছে অমিয়ধারা আহ্বান করেছে, কাব্য সমগ্র আজান, ঠিক আছে। এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট না, সময় নষ্ট করবো না। সৈয়দ মুস্তফা আলীর আছে পঞ্চতন্ত্র আর চাচা কাহিনী, এটা শুধু এতটুকু জানেন যে সৈয়দ মুস্তফা আলীর গ্রন্থ কোনটি? পঞ্চতন্ত্র আর চাচা কাহিনী। হাসান হাফিজুর রহমানের মুসাফির আছে। আর জসিমউদ্দিনের বালুচর, রাখালি, ধান খেত, এগুলো মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। আর আবুল মনসুরের আছে আয়না, আবুল মনসুরের। দেখেন এরপরে পত্রিকা, এখানে পত্রিকা আসতে পারে, কোনটি কোন সালে প্রকাশ পেয়েছে সেই বিষয়টিও আসতে পারে। একটু ধৈর্য ধরে দেখেন আজকের ভিডিওটি, হ্যাঁ। 1 ঘন্টায় আমার এখানে সময় দিন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। বঙ্গদর্শন, এটি সম্পাদক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর 1872। জ্ঞানাঙ্কুর শ্রীকৃষ্ণ দাস, 1209। বেঙ্গল গেজেট জেমস অগাস্টক হিকি, 1780।
সমাচার দর্পণ উইলিয়াম ক্যারি 1818, ঠিক আছে। তত্ত্ববোধনী এটা জেনে যান, আমি বলে বলে দিচ্ছি, এগুলো পড়বেন। অক্ষয় কুমার দত্ত 1843 তত্ত্ববোধনী। সমকাল আছে সিকান্দার আবু জাফর 1854। এরপর আছে সওগাত নাসির উদ্দিন, ঠিক আছে। ধূমকেতু কাজী নজরুল ইসলামের। এরপরে আছে হচ্ছে এরপরে আছে সাধনা, এটা সাধনাটা দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের 1891 সালে। এরপরে আছে সংবাদ প্রভাকর, এটা আসতে পারে, ঠিক আছে, 1831। শিখা আবুল হোসেন 1927, শিখা আসতে পারে কিন্তু, আবুল হোসেন, শিখা হচ্ছে আবুল হোসেনের পত্রিকা। এরপরে আছে লাঙ্গল কাজী নজরুল ইসলাম 1925, লাঙ্গল কাজী নজরুল ইসলাম 19। বন্ধুরা সংক্ষেপে একেবারে বাংলা দ্বিতীয় সংক্ষেপে আলোচনা করব যে কখা গ ঘ উম হচ্ছে কণ্ঠধ্বনি, আসা বর্গ জ ইয় তালব্য, টঠা ডঠা মূর্ধন্য মূর্ধন্য, তথা দধা দন্তন্য দন্ত, পফা বাভা ম আছে ওষ্ঠবর্গ। আর ঘোষ অঘোষ এটা কিন্তু আপনাদের শিখতে হবে। দেখেন 1 2 3 4, দেখেন ক খ গ ঘ, একটু ট্রিক্স করে যান, ঠিক আছে। কোনটি অল্প প্রাণ মহাপ্রাণ, দেখেন ক হচ্ছে অল্প প্রাণ যদি হয়, খ হবে মহাপ্রাণ, ঠিক আছে। এরপরে দেখেন আপনারা যদি আপনার অল্প প্রাণ মহাপ্রাণ তো জেনে গেলেন, অঘোষ আর ঘোষ কিন্তু প্রথম দুটি অঘোষ পরের দুটি অঘোষ ঘোষ, প্রথম দুটি অঘোষ পরের দুটি ঘোষ। সেটি কেমন দেখেন, ক খ যদি অঘোষ হয় তাহলে ঘোষ হচ্ছে গ খ। তেমনি এই ঘোষের মধ্যে আবার অল্প প্রাণ মহাপ্রাণ আছে, ঠিক আছে। ঘোষের মধ্যে অল্প প্রাণ মহাপ্রাণ কোনটি দেখেন, এই গ ঘ, গ হচ্ছে অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। তেমনি অঘোষের মধ্যেও ক খ যদি আপনার দুটি অক্ষর থাকে তো ক নাম্বার ক হচ্ছে অল্প প্রাণ আর খ মহাপ্রাণ। তো এই হচ্ছে ট্রিক্স, বুঝছেন। অঘোষ আর ঘোষ কোনটি অঘোষ আসতে পারে, ঠিক আছে। দেখা গেল যে অন্য কিছু থাকলো, এখানে অঘোষ থাকলো গ ঘ বর্গজা থেকে, আর খ থাকলো, তা আপনাকে বুঝে নিতে হবে অঘোষ হচ্ছে প্রথম দুইটি অক্ষর। এভাবে দরকার একটু পাশে নোট করে নেবেন, ঠিক আছে। এরপরে আছে দেখেন ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। স্বরবর্ণের দৃশ্য স্বরের সংখ্যা 4টি, আর দীর্ঘস্বর আছে হচ্ছে 7টি, পূর্ণ মাত্রার আছে 32টি, মাত্রাহীন 10টি। আসতে পারে কিন্তু, যেগুলো আমি বলতেছি এখন খুবই গুরুত্বপূর্ণ, খুব জিস্ট নিয়ে আলোচনা করছে। মৌলিক শব্দ হচ্ছে গোলাপ, আর ভাষার মূল উপকরণ মৌলিক শব্দ। ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে এসেছে, মিশ্র শব্দ কৃষ্টি কালচার, ঠিক আছে। এরপরে বিভক্তির নাম শব্দকে প্রতিপাদক বলা হয়। বিভক্তির নাম শব্দকে কি বলা হয়, প্রতিপাদক বলা হয়। এটা কথা বলছি, বিভক্তির নাম শব্দকে প্রতিপাদক বলা হয়, ঠিক আছে। ধাতুর পর প্রত্যয়যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় আই, ঠিক আছে, চোরাই। এরপর আসেন প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত শব্দ হচ্ছে মেসো, ঠিক আছে। এবার ব্যাকরণে কিছু আলোচনার বিষয় আছে, যে বাংলা ভাষার 4টি মৌলিক অংশ থাকে, এটা জেনে নেবেন। ধ্বনি শব্দ বাক্য অর্থ, ধ্বনি শব্দ বাক্য অর্থ। দেখেন এখন যে আলোচনা করতেছি এখান থেকে একটি কোশ্চেন থাকবে আপনার, আপনি বিশ্বাস করেন যে ধ্বনি তত্ত্বগুলো কি কি। ধ্বনি তত্ত্ব দেখেন, সন্ধি আছে ধ্বনি তত্ত্ব, ঠিক আছে। সন্ধি কোন তত্ত্ব, ধ্বনি তত্ত্ব। নতশত বিধান ধ্বনি তত্ত্ব, এটা মনে রাখার চেষ্টা করবেন, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ তত্ত্বগুলো কি কি, শব্দের গঠন, বচন, লিঙ্গ, ক্রিয়া, ক্রিয়ামূল, কারক আর পুরুষ, এগুলো হচ্ছে শব্দ তত্ত্ব। এখান থেকে একটি কোশ্চেন থাকবে ইনশাল্লাহ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, ক্রিয়া, ক্রিয়ামূল, কারক, পুরুষ, এটি হচ্ছে শব্দতত্ত্ব। আর বাক্যতত্ত্বে কি কি আছে, বাক্যের গঠন প্রণালী আছে, ঠিক আছে। এই সবগুলো এখানে, এই বাক্যতত্ত্বটা খুব বেশি ইম্পর্টেন্ট না। অর্থতত্ত্বে কি আছে দেখেন, শব্দের অর্থের বিচার, বাক্যের অর্থের বিচার, এইগুলো। সংযুক্ত কিছু বর্ণ আছে যেটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসে থাকে, সেটা দেখেন ক্ষীয়টা কি, ক আর মধ্যাংশ, ঠিক আছে। ক্ষীয়টা ক আর মধ্যাংশ। এবারে এই দেখেন বর্গজা ইয়, এটা আসে, বর্গজা ইয় যেটা আসে সেটা আমি আলোচনা, বর্গজা ইয়টা আসে, বর্গজা যোগ ইয়, ঠিক আছে, এইটা আসে প্রায় ইয় বর্গজা। কিন্তু দেখেন এই অক্ষরটা আর এই অক্ষরটা কিন্তু পার্থক্য আছে, কিন্তু এটা হচ্ছে ইয় বর্গজা আর এটা বর্গজয় ইয়, একটু দেখে নেন পার্থক্যটা। দেখেন ইয় চয়, এটা কিন্তু আসে ইয় চ, হ্যাঁ। আর এটাকে আসলে কি হবে, ইয়টা আগে আসে আর ছটা পরে আসে, ঠিক আছে। এগুলো পারবেন, তয়রা ফলা পারবেন, এটা পারবেন, এটা পারবেন, কোনো সমস্যা নাই, হয় নয়। দেখেন হযোগ এইটা আসে, ঠিক আছে, এটা হযোগ ম, এটা হচ্ছে ব্রাহ্মণ, হযোগ ম, এটা কি হবে ব্রাহ্মণ, ঠিক আছে। এবার নত শত বিধান আপনারা পড়েছেন, এটা আমি আলোচনা করব না। দেখেন এখানে সংখ্যাবাচক শব্দ আছে, সংখ্যাবাচক শব্দ 4 প্রকার, অঙ্কবাচক 1 2 3 4, এরপর আছে পরিমাণবাচকগুলো কি 1 2 3 4,
এটা এগুলো খেয়াল করে নেবেন, অঙ্ক কোনটি আর পরিমাণ কোনটি তো বোঝেন তো। ক্রমবাচক প্রথম দ্বিতীয় তৃতীয় আছে ক্রমবাচক, তারিখ আছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, এসবগুলো হচ্ছে ইয়ে। এবারে বচন থেকে কোশ্চেন আসতে পারে, যে বচন হচ্ছে ব্যাকরণের একটি পরিভাষিক শব্দ, হ্যাঁ, এগুলো আসতে পারে। দেখেন এখানে রা যদি থাকে কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় রা, আর গুলাগুলি ইতর প্রাণী ও অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়। গণ আর বৃন্দমণ্ডলী এটা উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে যুক্ত হয়। আবলিগুচ্ছ, দাম, নিকর, কুঞ্জ, মালা, বাজি, রাশি এর অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়। উপসর্গ থেকে একটা কোশ্চেন থাকতে পারে বন্ধুরা, হ্যাঁ, উপসর্গ কয়টি, এটাতে আসে 21টি। উপসর্গ কয়টি, এটি হচ্ছে 21টি, এই কোশ্চেনটা আসে। বাংলা উপসর্গ হচ্ছে 21টি, কিন্তু উপসর্গ বাংলা উপসর্গ ও আঘা ওয়াজনা আর আন আব ইতি উন কদ কু, এভাবে মনে রেখেছিলাম আমরা, হ্যাঁ, চাকরি পাওয়ার আগে। তো আপনারা এইভাবে একটু মনে রাখার চেষ্টা, ও আঘা ওয়াজনা আর আন আব ইতি উন কদ কু, ঠিক আছে, এভাবে মুখস্থ রাখার চেষ্টা করুন। নিপাতি বিভর, রাম শশা সুহা, এভাবে মুখস্থ করেছিলাম আমরা। আর তৎসম উপসর্গ হচ্ছে 20টি, মনে রাখার চেষ্টা করুন। প্রপরা অপসম নি অনুব নির্দূর বি অধি সু উত প্রতি অতি অপি অভি উপ আ, আমরা এভাবে মনে রেখেছিলাম। কিছু বিদেশি উপসর্গ আছে, মনে রাখার চেষ্টা করবেন। ফরাসি শব্দ হচ্ছে দর, ফরাসি শব্দ কি দর, কার, না, নিম, ফি, বদ, বে, বর, বদ, নিম, ফি, কম্বর। আরবি শব্দ আম, আম ঘাস, লাগর, বাজে, খয়ের। ইংরেজি শব্দ আছে ফুল, হাফ, হেড। এরপর দেখেন কিছু উপসর্গ আছে যেগুলি শব্দের আগে বসে, যেমন অপমান শব্দের উপসর্গটি বিপরীত শব্দ অর্থে ব্যবহৃত। অপমান কি বিপরীত শব্দ, এই উপসর্গটি বিপরীত শব্দ হিসেবে ব্যবহৃত হয়। আর উপসর্গ শব্দের আগে বসে। আর উপসর্গটি অপকর্ম, ঠিক আছে, এখানে আসে যে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত, নিকৃষ্ট অর্থে, ঠিক আছে, আর অপমান বিপরীত অর্থে। এবার আছে হাফ, উপসর্গটি ইংরেজি ভাষা থেকে গৃহীত হয়েছে। আর দেশি উপসর্গের দুটো শব্দ আছে, আনমনা, এটা আছে ইতিহাস। লা পাত্তা, লা উপসর্গটি এটা আরবি ভাষা থেকে এসেছে। কোন ভাষা থেকে এসেছে, আরবি ভাষা থেকে এসেছে। দেখেন আশু, বিনে, এই 4টি উপসর্গ বাংলা তৎসম উভয়তে মিল পাওয়া যায়, ঠিক আছে, উভয় উপসর্গে। আশু, বিনে, এটা কিন্তু বাংলাতেও আছে আবার তৎসমতেও আছে, বাংলাতেও আছে তৎসমতেও আছে। এরপরে বিশেষ্য আর বিশেষণ, এটা সম্পর্কে আপনারা দেখে যাবেন। আমি শুধু পুণ্যটা বলে যাচ্ছি, যে পুণ্যে মতি হোক, এটা হচ্ছে বিশেষ্য। আর বিশেষণ তোমার এই পুণ্য প্রচেষ্টা সফল হোক, দেখেন তোমার এই পুণ্য প্রচেষ্টা সফল হোক একরকম আছে, আর বিশেষ্য পুণ্যে মতি হোক, ঠিক আছে। নিশীত রাতে বাচ্চা বাসি, এটা হচ্ছে বিশেষণ। আর গভীর নিশীত প্রকৃতি, সুপ্ত মানে সুপ্ত থাকে, কোনো কিছু থাকা এরকম যদি বোঝায় বিশেষ্য বোঝায়, একটা ভাব বোঝাচ্ছে, ঠিক আছে। এরপরে আপনারা দেখবেন হচ্ছে, দেখেন মরি কি সুন্দর প্রভাতের রূপ, বাক্যে মরি কোনটি, কোন অব্যয়, অনন্যই অব্যয়, এটা কিন্তু আসে অনন্যই অব্যয়, ঠিক আছে। সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে, এটা আসে প্রায় গেলে। এটি বাক্যের সুন্দর কোন পদ, বিশেষ্য পদ, ঠিক আছে। এ মাটি সোনার বাড়া, উদ্ধৃতে সোনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, বিশেষণের অতিশয়ন। এরপর আছে ভাববাচক, ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার, 2 প্রকার, সমাপিকা আর অসমাপিক ক্রিয়া। সমাপিকা ক্রিয়া দেখেই তো বুঝতে পারবেন, আর অসমাপিকা ক্রিয়া দেখেই বুঝতে পারবেন। এখানে আপনারা সকর্মক আর অকর্মক, এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে, যে ক্রিয়া কর্ম আছে তাকে সকর্মক বলে। কর্ম তো বোঝেন তো, বাবা আমাকে একটি কলম দিয়েছে, আর যে ক্রিয়ার কর্ম নেই সেটা হচ্ছে অকর্মক। মেয়েটি হাসে, মানে অযথাই হাসে, ঠিক আছে। এরপরে দেখেন গঠনমূলক শব্দ আছে, মৌলিক আছে গোলাপ, আর কি আছে দেখেন এখন যেটা বলবো, যে যৌগিক শব্দ, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দহিত্র, চিকমা মারা, ঠিক আছে। রুড়ি শব্দ আছে বাসি, তৈল, প্রবীণ, পাঞ্জাবি সন্দেশ। যোগলুর আছে পঙ্কজ, রাজপুত্র, মহাযাত্রা, জলদি। এর থেকে একটা কোশ্চেন থাকবে, আপনারা ধরে নিতে পারেন, ঠিক আছে। আর এখানে দেখেন তৎসম শব্দগুলো কি, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, চন্দন, পাত্র, মনুষ্য। তদ্ভাব আছে হাত, চামার, অলাবু। তৎসম শব্দ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব, কোচ্ছেদ। দেশি শব্দ আছে কুলি, কুড়া, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেকি, এগুলো। দেখেন আরবি কিছু শব্দ আছে, এগুলো আপনারা দেখে যাবেন, যে আল্লাহ, ইসলাম, ইমান, ওজু, কোরবানি, কোরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, জাকাত, হজ, হাদিস, হালাল, হারাম, সবগুলোই কিন্তু আরবি শব্দ, ঠিক আছে। আরবি আর ফার্সির সাথে আপনারা মিশিয়ে ফেলবেন না। যদি নিচে একটা ট্রিক্স এখানে লিখে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে, ট্রিক্সটা, যে এই আরবি শব্দ ধর্ম সংক্রান্ত কি, আর প্রশাসনিক ও সাংস্কৃতিক, দেখেন আদালত, আলেম, ইনসান,
ঈদ, উকিল, গোজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব সব আরবি। কলম কিন্তু প্রায় আসে, কলমটা কিন্তু প্রায় আসে, ঠিক আছে। কলম, কিতাব এইগুলো হচ্ছে সব আরবি শব্দ, ঠিক আছে। এই নিচে ট্রিক্স আছে, আপনারা ট্রিক্সটা একটু দেখে নেবেন। এই যে আমি আর পড়লাম না, এখানে সময় নষ্ট করে হয়ে যাবে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এরপরে দেখেন প্রশাসনিক ফার্সি শব্দের কথা বলবো, ফার্সি শব্দের কথা বলবো। এই ফার্সি আর আরবির সাথে মিলাই ফেলবেন না, ঠিক আছে। খোদা, গুনাহ, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেস্তা, বেহেস্ত, রোজা, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। এখানে ট্রিক্স আছে, ট্রিক্সটা একটু দেখে নেবেন, ঠিক আছে। এরপরে প্রশাসনিক কিছু শব্দ আছে, প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ দেখেন। হ্যাঁ, এখানে আছে কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোষক, হ্যাঁ, দপ্তর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, সব কিন্তু ফার্সি শব্দ, ঠিক আছে। সব ফার্সি শব্দ কিন্তু, ঠিক আছে। সবই কি শব্দ? ফার্সি শব্দ। এরপরে আছে বিবিধ দরকার নাই, এগুলো দরকার নাই। এরপরে আপনি আসেন ইংরেজিটা খুব ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নোবেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি ইত্যাদি। এরপরে আছে দেখেন ইংরেজি ছাড়া অন্যান্য কিছু ইউরোপীয় শব্দ আছে। পর্তুগিজ এখান থেকে আসে, ম্যাক্সিমামই আসে। আনারস, আলপিন, আলমারি, গির্জা, চাবি, পাউরুটি, পেয়ারা, পাদ্রি, বালতি। দেখেন ফরাসি শব্দ কি আছে এখানে? কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, কাফে, এগুলো। ওলন্দাজ আছে স্কাফন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন। আর গুজরাটি আছে খদ্দর, হরতাল। পাঞ্জাবি আছে চাহিদা, শিখ। তুর্কি আছে চাকর, চাকু, তোপ, দারোগা, কুলি, লাশ, কাচি, এগুলো হচ্ছে তুর্কি। আর চীনা হচ্ছে চা, চিনি, লিচু, এলাচি, এগুলো। মায়ানমার লুঙ্গি ফুঙ্গি। জাপানি রিক্সা হারিকারি, এটা প্রায় আসে, রিক্সা হারিকারি, ঠিক আছে। মেক্সিকান শব্দ হচ্ছে চকলেট, এটা মনে রাখবেন, মেক্সিকান শব্দ হচ্ছে চকলেট। এরপরে কি আছে? গ্রিক শব্দ এখানে আসে, দাম, সুরঙ্গ, সেমাই। দাম আর সুরঙ্গটাই আসে এখানে। মিশ্র শব্দ দেখেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। রাজা বাদশাহ এটা কি? তৎসম আর ফার্সি কিন্তু। হাট বাজার বাংলা ফার্সি। হেড মৌলবী ইংরেজি ফার্সি। হেড পণ্ডিত ইংরেজি তৎসম। খ্রিস্টাব্দ ইংরেজি তৎসম। মুখস্থ রাখার চেষ্টা করবেন, কিন্তু এখান থেকে আসবে ইনশাল্লাহ 100%, এখান থেকে একটা আসবে। পকেটমার ইংরেজি বাংলা। চৌহদ্দি ফার্সি আরবি, এখান থেকে একটা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, এখান থেকে কিন্তু একটা আসবে, পাবেন আপনি, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে দেখেন দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মিশ্র বাক্য, ঠিক আছে। জটিল বাক্য, সরল বাক্য একটি মাত্র কর্তা থাকে, একটা মাত্র কর্তা থাকবে কিন্তু। আর হচ্ছে মিশ্র বা জটিল বাক্যে যে বাক্য একটি প্রধান বাক্যকে খণ্ড করে একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষে ব্যবহৃত হয় তাকে মিশ্র বাক্য বলে। দেখেন আশ্রিত বাক্য যে পরিশ্রম করে, প্রধান বাক্য অর্থাৎ খণ্ড বাক্য সেই সুখ লাভ করে, ঠিক আছে। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এইরকম যদি কোনো সেন্টেন্স থাকে মিশ্র বা জটিল বাক্য হিসেবে ধরে নেবেন, ঠিক আছে। এরপরে দেখেন আমি এগুলো আলোচনা করব না, যৌগিক বাক্যটা ভালো করে দেখে যাবেন কিন্তু। যৌগিক বাক্য, ঠিক আছে। মিশ্র বা জটিল বাক্য একটা, 3 নম্বরে যৌগিক বাক্য। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে, দেখেন কি বলছে, সরল বা মিশ্র মিলিত হয়ে, দুটো মিলিত হয়ে যৌগিক হবে, ঠিক আছে। এখানে এরকম কথা থাকবে, কি কথা থাকবে, যে ও থাকবে, কিন্তু থাকবে, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, এগুলো যদি থাকে তার যৌগিক হিসেবে সেটা আপনারা ধরে নেবেন। এখানে কিছু অব্যয় আছে, এই অব্যয়গুলো দেখে নেবেন। সমুচ্চয়ী অব্যয়টা দেখবেন, ঠিক আছে। সমুচ্চয়ী অব্যয় কোনটি সেটা আপনারা দেখবেন। এরপরে দেখেন অনন্যয়ী অব্যয় থেকে কিছু কোশ্চেন থাকে। অনন্যয়ী অব্যয়, উচ্ছ্বাস প্রকাশে মরিমরি, এখানে কোনটি উচ্ছ্বাস প্রকাশে? স্বীকৃতি, হ্যাঁ। সম্মতি, নিশ্চয়ই, হ্যাঁ। এরপর আছে সমর্থন সূচক বটে, অর্থাৎ এইগুলো আপনারা দেখবেন। অনুমোদন বাচকতা, বেশ তো, যন্ত্রণা, ঘৃণা, সি। সম্বোধন, ওগো, সম্ভাবনায়, পাশে, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবেন, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি। এবার কিছু শব্দ আছে দেখেন, বাতাসের প্রতিশব্দ, বায়ু, অনিল, পবন, সমীরণ, গন্ধবহ, প্রভঞ্জন, আকাশ। আরও কিন্তু আছে, এখান থেকে আমি শুধু জাস্ট এগুলো বলে যাচ্ছি। অনন্ত গগন, নভ, বোম, শূন্য অন্তরিক্ষ, আর আসমান, ঠিক আছে। এরপর আছে সমুদ্র, বারিধি, পাথার, সাগর, পারাবার, সিন্ধু, অর্ণব, জলধি, কিন্তু, ঠিক আছে। এরপরে কোনটি আছে দেখেন,
মেঘ, জলদ, জলধার, বারিদ, জিমুত, অম্বুদ। এরপর দেখেন হস্তি, করি, কুঞ্জর, কুঞ্জর মানে কিন্তু হাতি, দ্বীপ, রাবণ, মাতঙ্গ, গজ, মাতঙ্গ, গজ। হ্যাঁ, এরপর আছে হাতি। রাত্রি কি, সর্বরী, নিশি, যামিনী, রাত, বিভাবরী, রজনী, নিশা। সূর্য কিন্তু এখানে আসতে পারে যে কোনো একটি প্রতিশব্দ। ভানু, তপন, ভাস্কর, দিবাকর, প্রভাকর, দিনমণি, মার্তণ্ড, সবিতা, দিনমণি, দীনেশ, দীননাথ। এরপর আছে জল, জীবন, সলিল, উদক, পানি, নীর, অম্বু, বারিদ। বাড়ি কিন্তু এটা, ঠিক আছে, বাড়ি কিন্তু এটা, বারিদ বললে কিন্তু মেঘ হয়ে যায়, এটা বাড়ি। চাঁদ, চন্দ্র, চন্দ্র, সূর্য। দেখেন চাঁদ হচ্ছে চন্দ্র, চাঁদ, চন্দ্রমা, নিশাকর, হিমকর, সুধাকর, শশাধর, আর হচ্ছে শীতাংশু, হিমাংশু। অগ্নি কি আছে, অনল, পার্বক, অনল, পাবক, আগুন, দহন, সর্বভোগ হবে এটা, শিখা, হুতাসন, বর্ণী। ঠিক আছে, এগুলো দেখে যাবেন। এখানে আর দেখবেন হচ্ছে নদী দেখতে পারেন, নদী হচ্ছে তটিনী, এটা দেখেন, প্রবাহিনী দেখেন, স্রোতসিনী দেখেন, পর্বত, অদ্রি, নাগ, শৈল, পাহাড়, ভূধর, গিরি, মহিধর, এটা একটু দেখেন। পক্ষীটাও দেখেন যে খেসর, বিহঙ্গ, খগ, বিহগ। ঠিক আছে, অশ্বটাও দেখবেন, ঘটক, তুরঙ্গ, বাজি, ঘোড়া, তুরগ, গুরঙ্গম। পৃথিবী কি আছে, ধরা, ভূধরণী, ক্ষিতি, ধরিত্রী, মেদিনী, বসুন্ধরা, এইগুলো। হ্যাঁ, এইগুলো একটু আপনারা দেখুন। কতিপয় বিপরীত শব্দও আছে এখানে, বিপরীত শব্দগুলো আমি একবার প্যাকেজ বাংলা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এখন। সংশয়, প্রত্যয়, অনুকূল, প্রতিকূল, গুপ্ত, ব্যক্ত, কৃপণ, বদান্য, কোমল, কঠিন, অলিক, বাস্তব, অনুগ্রহ, নিগ্রহ, উগ্র, সৌম্য। তারপর আবির্ভাব, তিরোভাব আছে, ঋজু, বক্র, বিসর্জন, তরা, অর্বাচীন আছে, প্রাচীন, এটা প্রায় আসে। আর গৃহ সন্ন্যাসী, এটাই আসে। তারপর কি আছে, সন্ধি, বিগ্রহ, ধূর্ত, সাধু, তামসিক, রাজসিক, আসামি, ফরিয়াদি, প্রসন্ন, বিষণ্ণ, এটা আসে। তাপ, সত্য, এটা আসে। শীত, কৃষ্ণ, শীতের সাথে কি হবে, কৃষ্ণ, বিপরীত শব্দ কিন্তু। বিনীত, দুবিনীত, বিনীত, দুবিনীত কিন্তু এটা, দুর্বিনীত না কিন্তু। হ্যাঁ, প্রাচ্য, পাশ্চাত্য, দুলোক, ভূলোক, বিশ্লেষণ, সংশ্লেষণ, অসন, অনশন। সন্ধি বিচ্ছেদ আছে এখানে দেখেন। তৃষ্ণাত, গৃহীত, উত্থান আছে, উত্থাপন, দেখে নেবেন আপনারা, আমি বেশি আলোচনা এখন করব না। এরপরে আছে হচ্ছে আপনি দেখেন কি আছে, যথাউচিত দেখবেন, দেবর্ষি দেখবেন, সদেব, পরীক্ষাটা দেখবেন এখানে, ঠিক আছে, মহৌষধ দেখবেন, নদম্বুটা দেখবেন, তারপরে অহর্নিশটা দেখেন, নাবিক দেখেন, নয়ন দেখেন। এরপরে আছে পরস্পর দেখবেন, পরস্পরটা দেখবেন, খুব খেয়াল করে দেখবেন পরস্পরটা। গায়কটা দেখবেন, হ্যাঁ, গৈজগক, লবণটা দেখবেন, গবেষণা দেখবেন, পরিচ্ছদ এটা দেখবেন, এটা সঞ্চয় দেখবেন, হ্যাঁ, সংসার দেখবেন, ষোড়শ এটা দেখবেন, ষটযোগ 10, দ্বীপ, দুলোক অর্থাৎ দ্বীপযোগ লোক, এটা দেখবেন, মনীষা দেখবেন, পরস্পর দেখবেন, অবশ্যই দেখবেন পরস্পর, বনস্পতিও দেখবেন, হ্যাঁ, পরিষ্কার দেখবেন, পরিযোগকার, আশীর্বাদ দেখবেন। এরপরে আছে দুষ্কর, বিসর্গ কর, এটা আসে প্রায় গেলে, প্রাতরাস, প্রাত বিসর্গ, প্রাতকাল, প্রাত বিসর্গ, কুজ্ঝটিকা, এটা দেখবেন। ঠিক আছে, এইগুলো দেখার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে সমাস থেকে একটা কোশ্চেন থাকতে পারে। সমাস ভাষাকে হচ্ছে কি করে, সংক্ষিপ্ত করে। সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে, সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে। কর্মধারায় সমাস আছে, পূর্বপদ প্রধান। হ্যাঁ, এরপর আছে পূর্বপদে উপসর্গ বসে যে সমাসে, প্রাদি সমাসে। ঠিক আছে, অলুক দ্বন্দ্ব কোনটি, দুধে ভাতে, এটা কিন্তু প্রায় আসে। অলুক দ্বন্দ্ব কোনটি, দুধে ভাতে, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব দেখেন, দুধে ভাতে। অলুক দ্বন্দ্ব কোথায়, দুধে ভাতে। অলুক দুধে ভাতে, জলস্থলে, দেশে বিদেশে, হাতে কলমে, এখান থেকে আসতে পারে কিন্তু। ঠিক আছে, এগুলা। এরপর কি আছে, উপমিত কর্মধারায়, উপমেয় পদের সাথে উপমানের যে সমাস তাকে উপমিত কর্মধারা বলে। মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায় কিন্তু ন্যায়টা আছে, এটা তাহলে উপমিত হবে। উপমিত আর উপমান কিন্তু ঘুলিয়ে যায়। দেখেন, উপমান বলছে যার সঙ্গে তুলনা করা, যার সঙ্গে তুলনা করা। ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, অর্থাৎ এই ভ্রমরের সাথেই কৃষ্ণকেশের তুলনা করতেছে কিন্তু। কৃষ্ণকেশ দৃশ্যমান, ঠিক আছে, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, তাই ভ্রমর কৃষ্ণ, এটা হচ্ছে উপমান। আর এখানে উপমিত হচ্ছে মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়, মুখ আছে চাঁদের ন্যায়। ঠিক আছে, এটা অর্থাৎ এটা দেখবেন, উপমান আর উপমিত দেখে যাবেন। এরপরে আছে হচ্ছে দ্বন্দ্ব সমাস আছে, ও এবং আর, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বিগু সমাস আছে, সমাহার আর সমষ্টি, অর্থাৎ চার রাস্তার সমাস, চৌরাস্তা, ত্রিভুজ, এসবগুলো। ঠিক আছে, কর্মধারা সমাস, যে যা তা, ন্যায়রূপ, যিনি, তিনি, এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে বুঝবেন যে সেটা কর্মধারায়। যে রাজা, যিনি রাজা, তিনি ঋষি, অর্থাৎ যে যা তা, ন্যায় রূপ, যিনি, তিনি, এইগুলো। ঠিক আছে, এবার তৎপুরুষ
তৎপুরুষটাও দেখতে পারেন, তৎপুরুষটা বিভক্তি গাছে পাকা, গাছ পাকা, তৎপুরুষ সমাস, অর্থাৎ দা দিয়ে কাটা, দা কাটা, বিভক্তি দিয়ে যাই হয় গাছে পাকা। বহুব্রী এটা দেখবেন, বহুব্রী অর্থাৎ যার জাতে, যার যার যা যার জাতে, এগুলো ঠিক আছে। নদীমাতা নদী মাতৃক, বহুব্রী হয় তাতে, মানে যার যা যা যার জাতে বহুব্রী হয় তাতে, নেই ক্লান্তি জাতে, দেখেন জাতে আছে বহুব্রী সমাস, ঠিক আছে। মানে জাতে যার যা এগুলো যদি থাকে তা ধরে নেব বহুব্রী সমাস। অব্যয়ভাব, অব্যয় দিয়ে যাই হয়, মরণ মরণ পর্যন্ত আমরণ, তাই হচ্ছে অব্যয়, মানে রীতিকে অতিক্রম না করে, যথারীতি, ঠিক আছে। এইসবগুলো এখানে কিছু বাক্য সংক্ষেপণ আছে, একটু দেখে নেবেন আপনারা, এখানে দেখে নেবেন, আমি আলোচনা করলাম না, এইগুলো একটু দেখে নেবেন। দেখেন আপাতমস্তক আছে, উপকূল, এখানে কানাকানি আছে, হ্যাঁ, এই সবগুলো একটু দেখে নেবেন যে বাক্য, ব্যাস বাক্য সহ সমাস, আমি এগুলো জিস্ট তুলে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন, এখান থেকে দেখে নেবেন, এইগুলো একটু দেখবেন, অবশ্যই দেখে যাবেন, সময় নষ্ট মনে করবেন না। কারক বিভক্তি দেখেন, এইখানে এই বিষয়গুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন কারক বিভক্তির, আমি বেশি আলোচনায় গেলাম না। এরপরে আমি আসবো হচ্ছে দ্বিরুক্তিতে। যাই হোক, দ্বিরুক্তি এটা, দ্বিরুক্তিটা আপনারা একটু দেখবেন, দেখে যাবেন একবার, দ্বিরুক্তি কয় প্রকার এটা দেখবেন, ঠিক আছে। দ্বিরুক্তি কত প্রকার, হ্যাঁ, কোন পদের দ্বিরুক্তি হয় এটা একটু দেখে যাবেন, কোন পদের দ্বিরুক্তিটা হয়। এখানে দেখেন এই যে পদের দ্বিরুক্তি, এটাও একটু দেখবেন, আমি আলোচনা করলাম না, আমি বাগধারাটা আলোচনা করব। কাকভূষণটি এটা কোন পরীক্ষায় আসছে? কাকভূষণটি দীর্ঘায়ু ব্যক্তি, চাঁদের হাট, প্রিয়জন সমাগম, বামে তোর ডান, রাম গরুড়ের ছানা, কাল্পনিক জন্তু, ঢাকের কাঠি, তোষার মধ্যে ঠোঁট কাটা, স্পষ্টভাষী, ব্যাঙের সর্দি, অসম্ভব ঘটনা, আদায় কাজকলা, শত্রুতা, আট কপালে হতভাগ্য, ঠিক আছে। ইতর বিশেষ পার্থক্য, এইসবগুলো দেখতে হবে। কেতা দুরস্ত মানে পরিপাটি, কেতা দুরস্ত মানে কি পরিপাটি, ঠিক আছে। 99 ধাক্কা মুমূর্ষ অবস্থা বা সঞ্চয় প্রভৃতি, 99 ধাক্কা, ঠিক আছে। তারপরে কি আছে, গদাই লস্করি এটা দেখবেন, একাদশী বৃহস্পতি দেখবেন, সাফেবার দেখবেন, 49 বায়ু মানে পাগলামি, এটা আসে প্রায়, হ্যাঁ। কূপ মুন্ডুক এটা আসে, সীমাবদ্ধ জ্ঞান, বসন্তের কোকিল, সুসময়ের বন্ধু, এটা আসে লিফাফা দুরস্ত মানে বাইরের ঠাট। তারপরে আছে হচ্ছে আপনার চক্ষুদান চুরি করা, আর নেই একলা একগুয়ে, এগুলো দেখে যাবেন। ভিজে বেড়াল কপটচারী, এগুলো দেখবেন, ঠিক আছে। হাত টান চুরির অভ্যাস, হাত ভারী কৃপণ, দুটো কিন্তু আলাদা জিনিস। এবার কিছু এক কথায় প্রকাশ আছে, এগুলো দেখবেন। অক্ষির সংখ্যা সমক্ষ, সরি, যা অধ্যয়ন করা হয়েছে এটা দেখবেন, যা বলা হয়নি অনুক্ত, এসবগুলো দেখে যাবেন। একদম সংক্ষিপ্ত কিছু বাক্য সংক্ষেপণ দেওয়া আছে, ঠিক আছে, এইগুলো একটু দেখবেন, এইগুলো দেখে যাবেন। তো এই ছিল হচ্ছে আমার বাংলা আলোচনা। এইগুলো আলোচনা করলে আপনি 8 মার্কস পেয়ে আরও অতিরিক্ত মার্কস পাবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ভিডিওটি আমার সাথে যারা দেখেছেন তারা অসংখ্য ধন্যবাদ। যারা আগামীকালকে পরীক্ষায় বসবেন, আবারও বলি যে রোল নম্বর বসাইতে ভুল করবেন না, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার যে কোড নম্বর, সেই কোড নম্বর বসাতেও ভুল করবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবেন। তো যদি কোনো ঘর ভুল হয়ে যায় সেটি তো পূরণ আছে, ঠিক আছে, যেটি সঠিক সেটি আবার পূরণ করে দেবেন। তো সবার শুভকামনা রইল, সবাই ভালো করেন, ভালো একটা জায়গায় পৌঁছান, মনের মতো কলেজে ভর্তি হতে পারেন, এই দোয়া রেখে আমি আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।